আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো নিয়ে আসলাম তোমাদের শিকারী গল্পের 2 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। আমি কেঁদেই যাচ্ছি, আমাকে নিয়ে গাড়িতে তুললো, আর এদিকে আম্মু আর আপুর কাটা দেহটা নিয়ে কোথায় যেন চলে গেল বুঝতে পারিনি। একটা 3 দেয়াল আর এক পাশে লোহার বেড়া, ঘরে নিয়ে গেল আমাকে, সেখানে আটকিয়ে দিল। আমি তো কেঁদেই যাচ্ছি। তখন একটা বজ্জার টাইপের পুলিশ আসলো। পুলিশটা বলল, এখন আর কেঁদে লাভ নেই, কালকে সকালে তুই হবি খবরের প্রধান ব্রেকিং নিউজ। আমি কেঁদেই চলেছি, একদারে কত সময় কেঁদেছি বলতে পারবো না। কাঁদতে কাঁদতে এক সময় যে দেহটা অচল হয়ে যায় আর আমি জ্ঞান হারাই, টের পাইনি কখন জ্ঞান হারিয়েছি। জ্ঞান ফিরে পরের দিন সকালে, তখন আমার জেলের সামনে কে যেন কথা বলছিল। চোখ খুলে দেখতে পাই 2 জন পুলিশ কথা বলতেছে। পুলিশটা বলল, দেখতো এই এসিপির ছেলেটা বেঁচে আছে নাকি মরে গিয়েছে? পুলিশটা বলল, জি স্যার বেঁচে আছে। পুলিশ বলল, আচ্ছা রফিক, ওই ফাইলটা দে তো আমাকে। রফিক বলল, জি স্যার। কিছুক্ষণ পর আরেকটা পুলিশ আসলো থানায়। ওই পুলিশটার নাম জামিল, ও আমার বাবার সাথে কাজ করত। জামিল বলল, রফিক ভাই, আমি কি এসিপি স্যারের ছেলের সাথে দেখা করতে পারি? রফিক বলল, বেশি সময় লাগাতে পারবে না। জামিল বলল, আমি শুধু ওকে খাইয়ে দিয়ে চলে যাব। তখন জামিল স্যার আমার কাছে আসলো আর বলল, কেমন আছো? আমি বললাম, ভালো না, আমার এখানে খুব কষ্ট হচ্ছে। আমার আব্বু কোথায়? জামিল বলল, আমি তোমাকে সব বলবো, আগে তুমি কিছু খেয়ে নাও। আমি বললাম, না আমি খাবো না, আগে বলো আমার আব্বু কোথায়? জামিল বলল, জানি না তোমাকে কিভাবে বলবো কথাটা, কিন্তু তবুও তোমাকে বলতে হবে। জানি না তুমি সহ্য করতে পারবে কিনা। আমি বললাম, কি হয়েছে? আমি সহ্য করতে পারবো, প্লিজ তুমি বলো আমাকে আমার আব্বু কোথায়? জামিল বলল, তাহলে শোনো তুমি। জানি না তোমার আব্বু কি কেসে ফেঁসে গিয়েছে। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, আর আজ তিনি জেলে থেকে পালানোর চেষ্টা করেছিল, তাই পুলিশ তাকে ইনকাউন্টার করে মেরে ফেলেছে। তোমার আব্বু আজ না ফেরার দেশে চলে গিয়েছে। শুনতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, আমার আব্বু তো খুব ভালো, তাহলে কেন তাকে মারলো? কান্নায় ভেসে যাচ্ছে আমার বুকটা। তখন তো আমি মাত্র 13 বছরের শিশু ছিলাম, কান্না ছাড়া আর কি বা করতে পারতাম? অনেকক্ষণ কান্না করলাম। তখন একটা পুলিশ এসে বলল, জামিল ভাই, ওকে নিয়ে আদালতে যেতে হবে। আমি ভাবছি আমাকে কেন আদালতে নিয়ে যাবে? আমি কি দোষ করলাম? আদালতে তো তারা যায় যারা খুনি আর অপরাধী। কিছু ভেবে পাচ্ছি না। এদিকে আমাকে নিয়ে গাড়িতে তোলা হলো। যখন গাড়ি এসে থামলো, আমাকে একটা পুলিশ ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করলো। যে দেখি রাজপ্রাসাদের মতো একটা বড় বাড়ি, সামনে স্কুলের মতো পতাকা টাঙানো। যখন ভিতরে আমাকে নিয়ে যাওয়া হয়, একটা কাঠের 3 দিকে বেড়া দেওয়া সেই স্থানে আমি দাঁড়িয়ে আছি, আর এইদিকে সবাই কারো যেন অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসলো আর এসে সবচেয়ে বড় চেয়ারটাতে বসলো। ঘরটা অনেক বড়, তাই পুলিশের পাশাপাশি অনেক মানুষই বসে আছে। তখন ওই বড় চেয়ারে বসা ব্যক্তিটি বলল, আদালতের সময় হয়ে গিয়েছে, তাই কাজ শুরু করা যাক। কালো কাপড় পরা একটা লোক, মানে উকিল, বলল, মাননীয় আদালত, কাঠগড়াতে যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে, সরি, তাকে বাচ্চা বলা যাবে না, তাকে খুনি বলতে হবে, কারণ সে তার নিজের হাতে তার বোন আর তার মাকে নেশার ঘরে মেরেছে। আদালত বলল, কি প্রমাণ আছে আপনার কাছে? উকিল বলল, হ্যাঁ আছে প্রমাণ। আমি এটাও প্রমাণ করে দিব যে এই বাচ্চাটি শুধু একজন খুনি নয়, একজন ধর্ষক, যে নিজের বোনকে ধর্ষণ করেছে। এই নিন তার প্রমাণ। বলে একটা কাগজ আদালতের দিকে হাত বাড়িয়ে এগিয়ে দিল, আর এটা হলো তার ফিঙ্গারপ্রিন্ট, যা তার মায়ের হাতের চুরিতে লেগেছিল। এখানেই শেষ নয়, ছেলেটা অনেক আগ থেকে ড্রাগসে আসক্ত ছিল। সেই দিন তার মায়ের কাছ থেকে নেশা করার জন্য টাকা চায়, তার মা তাকে টাকা দেয়নি বলে জবাই করে নির্মম ভাবে। আমি খুনি দেখেছি, তার মতো খুনি একটাও দেখিনি। আদালত বলল, সকল সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে এসিপি জয় শেখের ছেলে হৃদয় শেখকে বোনের দর্শন ও খুনের এবং মায়ের খুনের জন্য তাকে ফাঁসিতে ঝুলানো উচিত, কিন্তু তার বয়স বিবেচনা করে তাকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হলো। আর পুলিশকে বলা হচ্ছে যে উক্ত অপরাধীকে জেলের ভিতরে সুশিক্ষা দেওয়ার, তাই ঢাকা বাল্য জেলখানায় তাকে ট্রান্সফার করার জন্য। দ্য কেস ইজ ক্লোজড। একদিন বলেছিলাম আমি আপনাদের সময় হলে সবকিছু বলবো কেন আমি জেলে ছিলাম। এখন তো শুনলেন আমি কেন জেলে ছিলাম। আমি সেই হতভাগা যার উপর নিজের বোনের ধর্ষণ করার মামলা হয়েছিল। আমাকে 15 বছরের শাস্তি দিয়েছে, আমি তাতে কোনো কষ্ট পাইনি। কিন্তু আমার কষ্টটা হলো, আমি এখন থেকে এই সমাজে এমন একটা লোক হলাম যে কিনা নিজের বোনকে ধর্ষণ করেছে। এরকম একটা মিথ্যা অপবাদ নিয়ে সারা জীবন কাটাতে হবে। এই অপরাধের বোঝা মাথায় নিয়ে কেটেছে আমার শৈশবকাল। কেউ একজন আমাকে জেলের ভিতর মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।
তারপর আমাকে আব্বুর বন্ধু দেলোয়ার স্যার মানে যিনি এখন কমিশনার তিনি বাঁচান আমাকে, আর আমার জন্য আদালত থেকে একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেন। তাই আমি এখনো বেঁচে আছি, না হলে আব্বু আম্মু আর আপুর মতো আমিও চলে যেতাম। যখন আমি জেল থেকে বের হলাম তখন থেকেই আমি মাফিয়া কিং। সবাই আমাকে এসিপি হৃদয় নামেই চিনে, কিন্তু আমি যে মাফিয়া কিং যাকে কেউ জানে না, শুধু আমার জেলের 3টা ফ্রেন্ড ছাড়া। তারা হলো রবি, রাতুল আর রিহান, আর আমার অনুপস্থিতিতে তারাই কাজ করে যায়। আর হ্যাঁ, আরেকজন আছে যে কিনা হ্যাকার, আর তার নাম হলো রনি, আর তার মাধ্যমে আমরা আমাদের ইন্টারনেটের কাজ করি। এই তো মাত্র কয়েকদিন আগে 150 কোটি টাকা গরিব মানুষদের হাতে তুলে দিলাম তার মাধ্যমে। জমিকে এসব বলতে বলতে কখন যে নিজের চোখে জল চলে এসেছে টেরও পেলাম না। আমি বললাম, এখন বুঝলে তো আমি কে আর কি আমার পরিচয়? ঝুমির চোখ একদম লাল হয়ে গিয়েছে, কখন জানি বৃষ্টি হবে। ঝুমি বলল, বুঝলাম, কিন্তু তুমি কেন আমার আব্বুকে খুঁজতেছ? আমি বললাম, কমিশনার স্যার বলেছেন তোমার আব্বুর কাছে আমি যে প্রমাণ পাবো সেই প্রমাণের মাধ্যমে আমি সেই মুখোশধারী খুনিদের অবধি পৌঁছাতে পারবো। তারপর ঝুমি কান্না শুরু করে দিল। আমি বললাম, এ কি তুমি কান্না করছো কেন? কান্না বন্ধ করো প্লিজ। ঝুমি বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি বললাম, এমন করছো কেন? তুমি আবার কি ভুল করলে? ঝুমি বলল, তোমাকে সব বলবো, আগে এখান থেকে চলো তাড়াতাড়ি। বলেই ঝুমি তার হাত থেকে ঘড়িটা খুলে ফেলে দেয়। আমি বললাম, তুমি ঘড়ি খুলছো কেন? ঝুমি বলল, এখানে ট্রান্সমিটার লাগানো আছে, এটা ফলো করে যখন তখন এখানে পুলিশ চলে আসতে পারে, তাই এখান থেকে তাড়াতাড়ি চলো, এখান থেকে অনেক দূরে। আমি বললাম, জিপে উঠে স্টার্ট দিলাম। তখন দুপুর করে বিকাল হতে চললো। আমি মোবাইল বের করে রনিকে কল দিলাম। আমি বললাম, রনি তাড়াতাড়ি আমার জন্য খুলনায় এখানে একটা হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করো। রনি বলল, জি ভাইয়া, আধা ঘন্টার ভিতরে হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করছি। আমি বললাম, ওকে। আর হ্যাঁ, খুলনা বড় একটা হোটেলে আমাদের দুজনের জন্য 2টা রুম বুক করো। রনি বলল, জি ভাইয়া। এদিকে কল কেটে দিয়ে আমি গাড়ি চালাতে ব্যস্ত হয়ে গেলাম। এদিকে ঝুমি কেঁদেই চলেছে। হেলিকপ্টারের পাশে গিয়ে গাড়ি থামালাম। সেখান থেকে সোজা খুলনা 5 স্টার হোটেলে। রুমের চাবি নিয়ে চলে গেলাম রুমের ভিতর। তারপর ফ্রেশ হয়ে ঝুমির রুমে চলে গেলাম। আমি বললাম, আচ্ছা এখন বলো তোমার আব্বু কোথায়? ঝুমি বলল, আমি জানি না কে আমার আব্বু। আমি বললাম, মানে? ঝুমি বলল, আমি এতিম, আমার এতিমখানায় কেটেছে কিশোরকাল আর শিশুকাল। আমি বললাম, তাহলে ওই ব্যক্তিকে মানে ফটোর লোকটা তোমার কে হয়? ঝুমি বলল, আমি জানি না। আমি বললাম, মানে? আমি কিছুই বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। ঝুমি বলল, তাহলে শোনো, আজ থেকে 1.5 মাস আগে যখন তুমি একসাথে 15টা খুন করেছিলে, তাই আমাকে সেখানে পাঠানো হয়। স্যার বলল, ঝুমি, সিলেট শহরের অবস্থা বেশি ভালো নয়, তুমি সেখানে যাও। আমি চাচ্ছি তুমি সেখানে গিয়ে দেখো এই জ্যাকে মাফিয়াটাকে। ঝুমি বলল, জি স্যার। স্যার বলল, তাহলে কাল থেকেই কাজে নেমে পড়ো। ঝুমি বলল, জি স্যার। পরের দিন সকালে রওনা দেই সিলেট শহরের উদ্দেশ্যে। এইদিকে তুমি রাতের পর রাত খুন করেই যাচ্ছ, আর আমি রাতের পর রাত রাস্তায় কাটিয়েছি। শুনেছি তুমি বেশিরভাগ খুন রাস্তায় করো, তাই আমি রাস্তায় অপেক্ষা করেছিলাম। হ্যাঁ, একদিন আমার অপেক্ষা শেষ হলো, যেদিন তুমি ওই এমপি রিমন খানকে খুন করেছিলে। তোমার মনে আছে কি? আমি বললাম, ওয়েট, তাহলে ওই দিন রাতে কি তুমি আমাকে গুলি করেছিলে? ঝুমি বলল, কিন্তু রাতের অন্ধকারে তোমাকে দেখতে পাইনি, কিন্তু আমি তোমাকে দেখেছি তার 2 দিন পর, যখন তুমি শপথ নিতে যাচ্ছিলে। তোমার পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলে দেখে আমার একটু সন্দেহ হলো। তারপর আমি শিওর হলাম ওই দিন, যেদিন তোমাকে আমি একটা কফি শপে দেখি, সাথে আরো কয়েকজন আছে। কি সব কথা বলছিলে? আমি বুঝতে পারিনি। যখন তোমরা উঠে চলে গেলে তখন আমি আমার একটা সহকারীকে তাদেরকে ফলো করতে বলি, আর আমি তোমাকে ফলো করি। তোমাকে ফলো করতে করতে তোমার বাসার সামনে এসে পড়ি। এদিকে আমার লোকটা তাদেরকে ফলো করে তোমাদের আড্ডায় চলে যায়। সেখানে থেকে তারা ঠিকানাটা আমাকে পাঠায়। তারপর আমি সেখানে যাই আর ভিতরে একটা মৌমাছি ক্যামেরা পাঠাই। দেখতে পাই সেখানে একটা বড় বোর্ডে লেখা আছে জ্যাকে মাফিয়া কিং। তারপর যখন তোমাকে সেখানে আসা যাওয়া করতে দেখি, তখনই আমি শিওর হই যে তুমি সেই মাফিয়া কিং। আমি বললাম, বুঝলাম, তাহলে কেন আমাকে বাঁচালে তুমি? ঝুমি বলল, ভালোবাসি তাই। আমি বললাম, মানে? পুরো অবাক হয়ে গিয়েছি আমি। ঝুমি বলল, তোমাকে ফলো করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। তাই আজ যে মিশন ছিল শুধু তোমাকে ভালোবাসি বলে, সেটাতে আমি হেরে গেলাম। আমি বললাম, কি মিশন ছিল? ঝুমি বলল, তুমি যখন রাফিকে ফটোটা দিয়েছিলে আর কথা বলছিলে, আমি তখন রাফির সামনেই ছিলাম। রাফিকে বললাম ফটোটা আমাকে দিতে। তুমি যখন ফটোটা আমাকে দিলে তখন আমি প্ল্যান করে ফেললাম, আর ঠিক প্ল্যান মতোই তুমি আমাকে কিডন্যাপ করলে। কিন্তু তোমার অতীতটা জানার পর আমি তোমাকে আগের থেকেও বেশি ভালোবেসে ফেললাম, তাই তোমাকে বাঁচালাম আমি। আমি বললাম, তুমি তো জানোই আমাকে যে আসল রূপে দেখেছে তার মৃত্যু নিশ্চিত হয়েছে, এখন যে তোমাকে মরতে হবে। আমি কোমর থেকে পিস্তলটা বের করলাম, আর ঝুমি খানিকটা ভয় পেয়ে বলল,
তাহলে অপেক্ষা করছো কার? মেরে ফেলো আমায়, তোমার হাতে মরলে আমি খুশি। আমি এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি আর ঝুমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে। আমি ঝুমির একবারে কাছে চলে এলাম। তার এই ভয় ভয় মুখটা আমার খুব ভালো লাগছিল, তাই চেয়ে আছি তার দিকে। 3 মিনিট পর সে চোখ খুললো। আমি বললাম, তুমি চোখ বন্ধ করো, না হয় তোমার মাথার উপর যে পিস্তলটা দেখতেছো তার সকল বুলেট তোমার মাথার ভিতরে ঢুকে যাবে। আমি বললাম, একদম চোখ খুলবে না, চোখ খুললে পিস্তলে সবগুলো বুলেট ঢুকিয়ে দিব। তারপর আবারও সে চোখ বন্ধ করলো। আমি তাকে দেখতে ব্যস্ত হলাম। তখন আমার মাথায় একটা কিউট শয়তানি বুদ্ধি আসলো, তাই যা ভাবলাম তাই করলাম। আমি বললাম, তোমাকে এভাবে মারা যাবে না, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি এইভাবেই থাকবে আর চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। তারপর আমি রুম থেকে বেরিয়ে গেলাম আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলাম। আমি বললাম, একদম চোখ খুলবে না। এদিকে ঝুমি বুঝতে পারছে না কি ঘটছে তার সাথে। আমি বললাম, এবার তোমার ফাঁসিতে ঝোলাবো, তাই এটা পরিয়ে দিচ্ছি। ঝুমির গলায় জড়িয়ে দিলাম আর বললাম, হ্যাঁ, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো, বলতে পারো। ঝুমি কেঁদে কেঁদে বলল, তোমাকে একটিবার প্রাণ ভরে দেখতে চাই আর তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। আমি বললাম, কে মানা করেছে তোমাকে? এটা বলতেই ঝুমি যেন তার প্রাণ ফিরে পেল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি বললাম, হয়েছে, এবার ছাড়ো আমাকে আর আমার সাথে আসো। ঝুমিকে নিয়ে চলে গেলাম ব্যালকনিতে আর বললাম, এখন চোখ খোলো। ঝুমি চোখ খোলে অবাক। তার সামনে বিশাল বাগান জুড়ে একটা ফুলের পাপড়ি দিয়ে লেখা, আই লাভ ইউ ঝুমি, ইতি যে লাভকে সমান জেকে। আপনারা হয়তো ভাবতেছেন যে দিয়ে ঝুমি বোঝানো হয়, কিন্তু আপনার নাম তো হৃদয়, কিন্তু এখানে কে বোঝানো হয়েছে কেন? তাই আপনাদের কনফিউশন আগেই দূর করে দেই। আমার আরেকটা নাম আছে, কে দিয়ে শুরু হয়, আর আমার আরেকটা নাম হচ্ছে কাউসার। তাই কেউ জানে না আর কাউকে জানানো হয়নি। আমি ঝুমিকে জড়িয়ে ধরলাম আর বললাম, এটাই হলো তোমার শাস্তি। ঝুমি বলল, তুমি আমাকে মারবে না? আমি বললাম, যাকে ভালোবাসি তাকে কেমনে মারবো? ঝুমি বলল, ভালোবাসি বললেই হলো, আগে প্রপোজ করতে হবে। আমি বললাম, আমি তো জানি না, তাই কিভাবে প্রপোজ করব? ঝুমি বলল, না জানলে নাই, আমি কি জানি, প্রপোজ করতে পারলে করো, না হলে ভাগো। আমি বললাম, কি আর করার, তাহলে তো ভাগতেই হবে। বলেই যখন পিছনের দিকে যাচ্ছিলাম তখন ঝুমি আমাকে টান দিয়ে তার কাছে নিয়ে নেয় আর আমার বুকে মাথা রেখে বলল, আই লাভ ইউ। আমি আই লাভ বলতেই আমাকে থামিয়ে দিল আর বলল, হয়েছে, আর বলতে হবে না, একটু আগে মেরে ফেলতে চাইছিলে আর এখন আসছে ভালোবাসা দেখাতে। আমি বললাম, ভালোবাসার আর কি দেখলে তুমি? এখনো তো অনেক কিছুই বাকি আছে। ঝুমি বলল, আর কি সেটা? আমি বললাম, একটু আমার রুমে চলো। ঝুমি বলল, চলো, দেখি তোমার এমন কি ভালোবাসা। আমার রুমে ঢুকতেই ঝুমি অবাক হয়ে দেখে একজন মাওলানা আর তার পাশে 3টা ছেলে। ঝুমি বলল, ওনারা কারা? আমি বললাম, সব পরে বলবো, আগে তুমি এটা নাও। একটা ব্যাগ দিলাম। ঝুমি বলল, এই ব্যাগে কি আছে? আমি বললাম, তোমার রুমে যাও, গিয়ে দেখো এই ব্যাগে কি আছে। ঝুমি তার রুমে চলে যায়। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে এসে রেডি হলাম। এইদিকে ঝুমি ব্যাগটা খুলে তো অবাক হয়ে গেল। ঝুমি বলল, আরে এ তো দেখছি লাল বেনারসি, এটা দিয়ে আমি কি করব? তখন একটা মেয়ে আসলো আর বলল, ম্যাম আসবো? ঝুমি বলল, হ্যাঁ আসেন, কিন্তু আপনি কে? মেয়েটা বলল, আমি মিম, হৃদয় স্যার আমাকে পাঠিয়েছে আপনাকে সাহায্য করতে। ঝুমি বলল, মানে? মেয়েটা বলল, মানে আপনাকে বধূ বেশি সাজিয়ে দিতে। ঝুমি এই মেয়েটার এমন কথা শুনে যেন অবাক হয়ে গিয়েছে, কিছু বলছে না আর মেয়েটা তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ঝুমিকে যখন আয়নার সামনে নিয়ে গিয়ে মেয়েটা সাজাচ্ছিল তখন ঝুমি তার গলায় একটা চেন দেখতে পায়, ধবধবে সাদা, আর এদিকে তার সামনে রাখা আছে অনেক ধরনের গহনা। ঝুমি ভেবে পাচ্ছে না এটা তার গলায় কখন কিভাবে এলো। প্রায় 1 ঘন্টা পর ঝুমিকে সাজানো শেষ হয়। তারপর এইদিকে রেডি হয়ে অপেক্ষা করতেছে আমি। রাত প্রায় 8টা বা 9টা হবে। তখনই বুঝতে পারলাম ঝুমি আসছে বধূরূপে। তার দিকে চোখ যেতেই আমি তো অবাক হয়ে গেলাম, কি মায়াবী লাগছে। ক্রাশ খেয়ে গেলাম আবারও। রবি বলল, কাজী সাহেব আপনার কাজ শুরু করেন। তারপর কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিল। বিয়ের পালা শেষ। তারপর আমরা খাবার এনে একসাথে খেয়ে নিলাম। আমি বললাম, তোরা 3জন এখানে চলে এলি, ওখানের কাজ কে করবে? রাতুল বলল, ও তুই চিন্তা করিস না, ওখানে রনি আছে। আমি বললাম, রনি তো ওসব পারবে না। রবি বলল, বাদ দে তো ওসব কথা, এখানে যে কারণে আসলি সেটা কত দূর? আমি বললাম, খেয়ে নে, তারপর সবকিছু খুলে বলবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে 4জন ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে বসলাম। তারপর তাদেরকে সবকিছু খুলে বললাম। রিমন বলল, ঝুমি যদি রায়হান স্যারকে নাই চিনে তাহলে তার ফটো তার বাড়ি কি করে এলো? আমি বললাম, ঠিক বলেছিস, কিন্তু এটা জিজ্ঞেস করিনি। অবশ্য জিজ্ঞেস করলে বলে দেবে। রবি বলল, আচ্ছা, রাত অনেক হয়েছে, ঘরে ভাবি অপেক্ষা করছে তোর জন্য, তাড়াতাড়ি যা। রিমন বলল, আর হ্যাঁ, বিড়াল মারতে ভুলিস না কিন্তু। আমি বললাম, এটা তোদেরকে বলে দিতে হবে না,
তাদের থেকে বিদায় নিয়ে ঘরে ঢুকলাম। ঢুকে দেখি আমার বউ খাটে বসে আছে লম্বা একটা ঘুমটা দিয়ে। তারপর আমার আসার শব্দ পেয়ে খাট থেকে নেমে আমাকে সালাম করলো। ঝুমি বলল, আগে অজু করে আসো, নামাজ পড়তে হবে। আমি বললাম তারপর অজু করে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ শেষে যখন খাটে যাব তখন ঝুমি বলল, এই কি করছো এখানে? কি? আমি বললাম, আমার খাটে আমি যাচ্ছি। ঝুমি বলল, আগে আমার পাওনাটা দাও, তারপর খাটে যাবে। আমি বললাম, তোমার আবার কিসের পাওনা? ঝুমি বলল, অনেক পাওনা আছে। তুমি আজকে সকালে আমাকে মারতে চাইছিলে না, কিন্তু তুমি পারোনি। তুমি আমাকে ভালোবাসো বলে তুমি আমাকে মারতে পারোনি, কিন্তু এখন আমি তোমাকে মারবো। আমি বললাম, কি? এখন কি বলছো এসব? তুমি, তোমার মাথা ঠিক আছে তো? ঝুমি বলল, মাথা ঠিক আছে বলে আমার দিকে বন্দুক তাক করে ধরে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না ঝুমি আমার সাথে বেইমানি করলো। আমি বললাম, তোমার যখন এতই শখ তাহলে চালাও গুলি, আর শেষ করে দাও আমাকে। বলতেই একটা গুলির আওয়াজ কানে আসলো। তাহলে কি ঝুমি আমাকে শেষমেশ গুলি করলো? না, আমাকে তো ঝুমি জড়িয়ে ধরে আছে। তাহলে ঝুমি কি নিজেকে গুলি করেছে? না, এটাও নয়। তাহলে গুলি গেল কই? ঝুমি আমাকে জড়িয়ে ধরে বলছে, অনেক বেশি ভালোবাসি তোমাকে, আর কাঁদতেছে। আমি বললাম, এই পাগলি কাঁদছো কেন? চোখের পানি মুছে দিয়ে বললাম। তখনই বাইরে থেকে একটা আওয়াজ আসলো, মিস্টার জ্যাকে, পুলিশ সারা হোটেল ঘেরাও করে ফেলেছে, সো পালানোর চেষ্টা না করে বেরিয়ে আসুন বলছি। ঝুমি বলল, এখন কি হবে? আমি বললাম, যা হবার হবে, চলো আমার সাথে। আর হ্যাঁ, শাড়িটা পাল্টিয়ে তাড়াতাড়ি আমার কাছে আসো, আগের ড্রেস পরে। ঝুমি বলল, তারপর শাড়ি চেঞ্জ করে আসলো আমার কাছে, আর আমি হাতে একটা ধারালো ছুরি নিলাম। ডেলিভারি বয়ের টুপি আর একটা গামছা মুখে পেঁচিয়ে নিলাম। তারপর গামছাটা বেঁধে তাদের সামনে গেলাম। আমি তোমাকে যা বলছি তাই করবে। ঝুমি বলল, ওকে। আমি তারপর ঝুমির গলায় ধারালো ছুরিটা ধরলাম। দরজা খুলতেই সামনে পুলিশ। আমি বললাম, তোমাকে বাঁচাতে বলো। ঝুমি বলল, স্যার আমাকে বাঁচান প্লিজ। তারপর আমি বললাম, এটাকে জীবিত দেখতে চান তো আমাকে যেতে দিন, না হলে এখানে একে মেরে দেব। পুলিশ বলল, সবাই বন্দুক নামাও। তারপর আমার জন্য রাস্তা করে দেওয়া হয়। আমি ঝুমিকে নিয়ে চলে গেলাম গাড়িতে উঠে ঝুমিকে পাশের সিটে বসালাম। ঝুমি বলল, যাক বাঁচা গেল। আমি বললাম, এখনো বাঁচা হয়নি। ঝুমি বলল, মানে? আমি বললাম, মানে দেখো সামনে পুলিশ। ঝুমি বলল, গাড়ি ঘুরিয়ে পিছনে যাও। আমি গাড়ি ঘুরিয়ে পিছনে যাচ্ছি, এইদিকে পুলিশও আমার পিছু নিয়েছে, তাই গাড়ির স্পিড 99 করে দিলাম। ঝুমি সামনের ডানের রাস্তায় যেতে বলল। তারপর আমি গাড়ির স্পিড কমিয়ে ওই রাস্তায় চলে গেলাম। আর এইদিকে বেচারা পুলিশ, তাদেরকে পিছনে পড়ে আছে, তাদেরকে দেখাই যাচ্ছে না। আমি ঝুমিকে জিজ্ঞেস করলাম, এই রাস্তাটা কেন এত অন্ধকার? ঝুমি বলল, কারণ হলো এটা জঙ্গলের রাস্তা। আমি বললাম, ও। প্রায় ঘন্টাখানিক ড্রাইভ করার পর একটা বাড়ির আলো দেখতে পেলাম, মনে হচ্ছে বন পেরিয়ে এসেছি গ্রামে। আমি বললাম, ঝুমি, ওই তো দেখো কি একটা যেন দেখা যাচ্ছে, চলো আজকের রাতটা ওইখানেই কাটিয়ে দেব। ঝুমি বলল, চলো। সামনে যেতেই দেখতে পাই একটা ছোট্ট করে ঘর। আমি বললাম, ভিতরে কি কেউ আছেন? তারপর ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না, নিশ্চুপ হয়ে আছে। ঝুমি বলল, কেউ কি আছেন ওখানে? আমি বললাম, মনে হচ্ছে নেই কেউ। দরজা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরটা কেমন জানি অন্ধকার, তাই মোবাইলের আলো জ্বালিয়ে দেখি না, কেউ নেই এখানে। তবে আজ রাতটা এখানে কাটাতে পারবো। তারপর আগুন জ্বালিয়ে আলোর ব্যবস্থা করলাম। জিপ থেকে কয়েকটা সিটের ব্যবস্থা করলাম ঘুমানোর জন্য। ঝুমি বলল, আমার খুব খিদে লেগেছে, কিছু খাবারের ব্যবস্থা করো। আমি বললাম, আচ্ছা দেখছি। তারপর বাইরে চলে এলাম। অনেক খোঁজাখুঁজির পর কিছু কলা আরো কিছু মিষ্টি ফল পেলাম। তারপর আমি আর ঝুমি খেয়ে নিলাম। ঝুমি বলল, এই চলো না চাঁদ দেখবো। আমি বললাম, এত রাতে? আর রাত 1টা বাজে। ঝুমি বলল, আজ আমাদের বাসর রাত। আমি বললাম, তো কি হয়েছে? কথাটা বলতেই ঝুমির মন খারাপ হয়ে গিয়েছে। আমার এই কথা শুনে যে সে মন খারাপ করে ফেললো আমার আর বুঝতে বাকি রইল না। আমি ঝুমিকে কোলে নিয়ে চাঁদ দেখতে চলে গেলাম। ঝুমি বলল, এই ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। আমি বললাম, কেন ছাড়বো? ঝুমি বলল, তুমি পচা দুষ্টু নীলগন্ডা লাল ওগান্ডা। আমি হেসেই চলেছি ওর এইসব আজগুবি বকা শুনে। তারপর গাড়িতে গিয়ে বসিয়ে ওকে বললাম, তুমি এখানেই থাকো, আমি ঘর থেকে সিটগুলো নিয়ে আসি। তারপর সিটগুলো নিয়ে আসলাম, বেডের মতো করে সাজিয়ে দুজনেই শুয়ে পড়লাম। ঝুমি ঘুমিয়ে আছে আমার বুকের উপর মাথা রেখে, আর আমি তাকে জড়িয়ে ধরে আছি। চাঁদ দেখতে দেখতে ঝুমি যে কখন ঘুমিয়ে গেছে, আর এদিকে আমি ঝুমিকে দেখতে লাগলাম। আমি বললাম, তুমি কেন এত সুন্দর? তোমাকে দেখার পর থেকে চাঁদকে দেখার ইচ্ছে মিটে গিয়েছে আমার। চাঁদের আলোতে ঝুমির সেই গোলাপি ঠোঁটগুলো ভেসে উঠছে। যত দেখছি ততই যেন নেশায় পড়ে যাচ্ছি। কখন যে ঝুমির ঠোঁট জোড়া যেন আমার দখলে নিয়ে নিয়েছি আমার খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে আর সূর্যের কিরণে, আর এইদিকে বেচারি ঝুমি আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিকারি গল্পের 2 নম্বর পর্বটা এইখানে এন্ড করা হলো। তো পুরো গল্পটা তোমরা যারা এনজয় করতেছো, তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা।
আর হ্যাঁ, এই ভিডিওতে একটা টার্গেট আছে, যদি তোমরা টার্গেটটা ফিল আপ করে দিতে পারো তাহলে পরবর্তী পর্বটা আমি 25 মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করব। যদি করে দিতে পারো তাহলে আমি অবশ্যই 25 মিনিট দিব। তো আজকের ভিডিওর টার্গেটটা হলো এই ভিডিওতে তোমরা 300 লাইক আর 100 কমেন্ট কমপ্লিট করে দিবা। যদি কমপ্লিট করে দিতে পারো তাহলে আমি অবশ্যই তোমাদের দেওয়া কথা রাখবো। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা আর বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্বগুলো আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।